একটা খুব ভালো খবর এসছে, গতকাল বাজেটের জন্য দেওয়া হয়নি, আজ মনে হলো একটু দিই, কারণ আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগাটা প্রয়োজন। তার কারণ পাকিস্তানের এক সেনা অফিসার, তার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ইমরান দয়াল। এই ভদ্রলোক সম্বন্ধে দু এক কথা বলি, মানে ভদ্রলোক বলাটা বোধহয় আমার পক্ষে ভুল হচ্ছে। পেহেলগাঁও হামলা, তার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিল এই লেফটেন্যান্ট কর্নেল ইমরান। অজ্ঞাত পরিচয়ে কয়েকজন এসে একেবারে ঠাঁই ঠাঁই করে দিয়েছে, যেটা আপাত দৃষ্টিতে পাকিস্তানে আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানের সেনা অফিসাররা ইতিমধ্যে তারা চাকরি ছেড়ে দিয়ে নিজের দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ভয়টা কাদের? অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের ভয়। হঠাৎ করে এসে কে কখন কিভাবে উড়িয়ে দিচ্ছে এটা বোঝা বড় দায়। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে, একেবারে কালো দামি গাড়ি করে যাচ্ছিল, তখনই বন্দুকবাজরা তাকে ঘিরে ধরে, চেষ্টা করে পালানোর, এবং নিস্তার পায়নি, রীতিমতো মাঠের মধ্যে ঢুকে যায় তার গাড়ি। তখনই বন্দুকবাজরা সেখানে গিয়ে তাকে ঠাঁই ঠাঁই করে দিয়েছে। প্রথমে সে পড়েছিল দীর্ঘক্ষণ, অনেক পাকিস্তানি তাকে দেখতে যায়, পড়ে রয়েছে, কাতরাচ্ছে, কেউ নিয়ে যাবার সাহস পর্যন্ত পায়নি যে তুলে নিয়ে যাব। অথবা পাকিস্তানি যারা রয়েছে তারা হয়তো ঘৃণা করে সেখানকার সেনাবাহিনীদের, এটাই তো হয়। সেখানকার সেনাবাহিনীরা যেভাবে অত্যাচার করে মানুষের ওপর, ঘৃণা হওয়াটা স্বাভাবিক। এক ফোঁটা জলও দেয়নি। পুলিশ আসে, পুলিশ খবর পাওয়ার পরে এই ব্যক্তিকে সেখান থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়ে দেয় এ আর নেই, চলে গিয়েছে। এইবারে যেটা ঘটনা, যে 2025 সালে 22 এপ্রিল পেহেলগাঁও হামলার সঙ্গে এই ব্যক্তি একেবারে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। তার প্রমাণও ভারতের হাতে ছিল, ভারত সেই প্রমাণও পাকিস্তানকে দিয়েছে। আর সেই ঘটনার খবর আপনারা সবাই জানেন, আমরা প্রত্যেকে মর্মাহত সেই ঘটনায়। 26 জন নিরীহ ভারতীয় পর্যটক তারা শেষ হয়ে গিয়েছিল, 20 জনের বেশি আহত হয়েছিল। এবং গোয়েন্দারা যখন এই বিষয় নিয়ে তদন্ত করছে, তখন তারা জানতে পারে যে এই ইমরান দয়াল যে ঠাঁই ঠাঁই হয়ে চলে গিয়েছে, এই হামলার সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছিল, হ্যান্ডেলার হিসেবে কাজ করছিল। পাক সেনাবাহিনী এবং সেখানকার যে সন্ত্রাসীরা রয়েছে তাদের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এই অভিযোগ তো এখন নতুন নয়, বহুদিন ধরেই এই অভিযোগ উঠে আসছে। এবারে সেনাবাহিনীর একজন অফিসার সে সক্রিয়ভাবে সন্ত্রাসীদের সঙ্গে মিলে কাজ করবেন এমনটা হতে পারে না। সেই কারণে এই ব্যক্তিও সন্ত্রাসীদের সঙ্গে মিলে কাজ করছিল। পোয়াক বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকাটা হচ্ছে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে, ভারতের অংশ, যেটা পাকিস্তান দখল করে রেখে দিয়েছে। সেখানেই এ ছিল গোয়েন্দা ও অপারেশনালের ভূমিকায়, সেখানে বসে এ চক্রান্তটা চালাচ্ছিল। 12তম ইনফ্যান্ট্রি ডিভিশনের GSO 1 অপারেশনাল তাঁরে দায়িত্ব পালন করছিল। তো যাই হোক, অনেক কিছু দায়িত্ব পালন করেছে। যখন সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর হয়তো কেউ গিয়ে এইভাবে গুলি চালিয়ে দিয়েছে, কিন্তু কারা চালিয়েছে সেটা তো এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং সবচেয়ে যেটা হাস্যকর বিষয়, যে পাকিস্তান সেনাবাহিনী এটা নিয়ে এক অদ্ভুত যুক্তি দিয়েছে। তারা বলছে যে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল, মাঝখানে এই ব্যক্তি ঢুকে যায়, তখনই এই ধরনের ঘটনা হয়ে যায়। তা দুই গোষ্ঠী ঝামেলা চালাচ্ছে, সেই সময় মাঝখানে ঢুকে গেল, তারপর হঠাৎ করে এই কাণ্ড ঘটে গেল। তাহলে পাকিস্তানের অবস্থাটা ঠিক বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এটাই তো দেখার বিষয়। যে একজন সেনা অফিসার আর সেই ধরনের আধিকারিক, একজন কর্নেল, তাকে দুই গোষ্ঠী ঝামেলা হচ্ছিল, তাকে শেষ করে দিয়েছে। ছবি যা আসছে তাতে বিষয়টি স্পষ্ট যে রীতিমতো তাড়া করে পিটিয়ে এই ব্যক্তিকে শেষ করা হয়েছে। একেবারে স্বাভাবিকভাবেই রাস্তায় দাঁড়িয়ে চোরাগোপ্তাভাবে আক্রমণ করে শেষ করেছে তা কিন্তু নয়, তারা করেছে। এবং এই যে ব্যক্তি কর্নেল, সে কর্নেল দয়াল, এ রীতিমতো বাঁচার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছে, কিন্তু আততায়ীরা তাকে দৌড়ানো করিয়ে তারপর শেষ সময়ে শেষ করে দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ও ISI যে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে, এর যোগসূত্রর অভিযোগ যে এই প্রথম এলো তা নয়,
বরাবর এই অভিযোগ সামনে আসছে। আর কর্নেল দয়াল, যিনি ছিলেন জঙ্গি সংগঠনের লস্করে তৈবার প্রধান হাফিজ সঈদ, তার খুব কাছের, একাধিক ছবি সামনে এসেছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কর্নেল একই সঙ্গে বসে রয়েছে, একই সঙ্গে খাওয়া দাওয়া করছে, অর্থাৎ হাফিজের একেবারে অনুগামী। তো যাই হোক, বেশি অনুগামী হলে যা হয়। এবার হাফিজ সঈদ সে কে সেটাও আপনারা জানেন, তাও একবার বলে দিই যে 2008 সালে যখন মুম্বাইয়ে হামলা হয়েছিল, সেই হামলার হচ্ছে একেবারে মাস্টার মাইন্ড। সেটা ভারতবর্ষ প্রমাণ পেয়ে গিয়েছে। ভারত চেষ্টা চালাচ্ছে একে যদি কোনোভাবে পাওয়া যায় একেবারে ভারতের জেলে রেখে একে রীতিমতো শাস্তির সম্মুখীন করতে। যাই হোক, আন্তর্জাতিক বিষয়, সেইভাবে তো পাওয়া যাচ্ছে না। হাতের পাশে যদি পাওয়া যেত তাহলে নয় সাজা টাজা দেওয়া যেত। তো এই যে 2008 সালের ঘটনা, এই 2008 সালের ঘটনার সঙ্গে যে জড়িয়ে, তার সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর যোগ সাজস যে রয়েছে, এটা অস্বাভাবিক কিছু না। এই যোগ সাজস থাকতেও পারে। আর হাফিজ সঈদ শুধু ভারতের জন্য সন্ত্রাসবাদী এমনটি নয়, ভারত সহ বিশ্বের বহু দেশ, একেবারে আন্তর্জাতিক মহল একে বলে রেখেছে সন্ত্রাসী। যে পাবে সে একে সাজা দেবে, কিন্তু সাজাটা ঠিকভাবে হচ্ছে না। বলা যায় না হয়তো কোন দিন ওই কি বলবো অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের কাজে ঠাঁই ঠাঁই হয়ে যাবে, এটাও হতে পারে। কারণ এখন তো পাকিস্তান বলুন, বাংলাদেশে বলুন, এটা খুব একটা কমন ব্যাপার। মানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ কখন যে এসে কিভাবে ঠাঁই ঠাঁই করে দিচ্ছে, এটা বোঝা খুব মুশকিল। আর সবচেয়ে দেখুন গুরুত্বপূর্ণ বিষয়, মানে যে সমস্ত ব্যক্তিগুলি ভারতের পেছনে লাগছে, যে সমস্ত ব্যক্তিগুলি ভারতে এসে অশান্তি পাকানোর চেষ্টা করছে বা লোক দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকেই কিন্তু চিহ্নিতকরণ করে নিচ্ছে এই বন্দুকবাজরা। জানা নেই কি যে কোইন্সিডেন্ট আছে, হয়তো এমন হতে পারে ভারত যেভাবে অত্যাচারিত এই সমস্ত ব্যক্তিদের দ্বারা, ওই বন্দুকবাজগুলো অত্যাচারিত এই সমস্ত ব্যক্তিদের দ্বারা, এটাও হতে পারে। মানে এইভাবে তো বলা যায় না যে এই বন্দুকবাজরা ভারতের হয়ে কাজ করছে, সেটা বলা কখনোই যায় না, তার কোনো প্রমাণও নেই। আন্তর্জাতিক মহল এসব বিশ্বাস করে না, কারণ ভারত একটা শান্তিপ্রিয় দেশ, ভারত এই সমস্ত জংলা কাজকর্ম করে না। তাদের নিজেদের দেশের লোকই একেবারে তিতিবিরক্ত হয়ে রয়েছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই কর্নেল যখন পড়ে রয়েছে রাস্তায় কাতরাচ্ছে, কেউ একজন এসে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা কিংবা তার মুখে একটু জল দেওয়া কেউ কিন্তু করেনি। কারণ একে সেখানকার মানুষ রীতিমতো ঘৃণা করে, এতটাই ঘৃণা করে যে শেষ অবস্থায় সে রয়েছে, যখন তখন তার প্রাণ চলে যেতে পারে। এই মুহূর্তে কেউ এক ফোঁটা বা এক ছিপি জলও তো দিতে পারে, খাওয়ার মতন জল তো অনেকের কাছেই থাকে, কেউ দেয়নি, কেউ দেবেও না। তার কারণ পাকিস্তানের যারা মানুষ, তারা পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা এতটা অত্যাচারিত হয়েছে যে এই অত্যাচারিত হয়ে যাওয়ার কারণে কেউ না কেউ বন্দুকবাজ হয়ে ওঠে, কেউ না কেউ এদের উপর এতটা ঘৃণা জন্মায় যে মৃত্যুশয্যায় পড়ে আছে তাকে এক ফোঁটা জল দেওয়ারও ইচ্ছে পোষণ করে না। এই হচ্ছে পাকিস্তান। পার্থক্য দেখুন কতটা বেশি। আর আমাদের এখানে মানে সেনাবাহিনী বৃষ্টির মধ্যে ভিজে ডিউটি দিলে কেউ না কেউ ওকে ছাতা বাড়িয়ে দেবে, কেউ না কেউ স্যালুট করবে, এটাই পার্থক্য। কারা দেশের জন্য কাজ করে, কারা নিজেদের অর্থ রোজগারের জন্য কাজ করে, এটা বোঝে, এটা পাকিস্তানিরাও বোঝে। আর পাকিস্তান সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার তারা কখনো দেশের দিকে তাকায় না, তাদের ধ্যান জ্ঞান চিন্তা একটাই যে সন্ত্রাসীদের সহযোগিতা করব, ভারতের ক্ষতি করব, যে পরিমাণ টাকা পাবো সেই টাকা নিয়ে বিদেশে বাড়িঘর করে যখনই চাকরি শেষ হয়ে যাবে আমরা সেখানে গিয়ে পালিয়ে যাব। ইতিমধ্যে যেমনটি আমি প্রথমেই বলেছিলাম যে বহু সেনা আধিকারিক রয়েছে, বহু সেনা অফিসার রয়েছে, তারা কিন্তু সেই দেশ ছেড়ে চলে গিয়েছে, চাকরি বাকরি ছেড়ে চলে গিয়েছে, গিয়ে বাইরে সুখে শান্তিতে থাকছে। আর বেশিরভাগই ফ্যামিলি দেখবেন যে সেখানে থাকে না, কেউ থাকে না পাকিস্তানে, সব বাইরে থাকে। কারণ তাদের দেশটা মানুষ বসবাসের জন্য একেবারে উপযুক্ত নয়। কারণ এই দেশের মন মানসিকতা বা যে কোনো ব্যবস্থা সেটা কিন্তু মানুষ বসবাসের জন্য উপযুক্ত না হওয়ার কারণে কেউ থাকে না। মানে সেখানকার সেনা অফিসার একজন কর্নেল, তার পর্যন্ত কোনো নিরাপত্তা নেই, রীতিমতো ছুটিয়ে ছুটিয়ে মারছে। এটাই হতে চলেছে। কেউ কেউ আবার বলছে যে এটা তো সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের কাজ। হ্যাঁ, বিচ্ছিন্নতাবাদীদের কাজ তো বটেই, কিন্তু আবার কেউ কেউ এটার পেছনে অন্য কারোর হাত দেখছে। মানে যার হাত দেখুক, ভারত এসবের মধ্যে থাকে না।
আর ভারত এ সমস্ত নোংরা জিনিস কখনো ঘাঁটবেও না। ভাই লোকজন আছে, তারা ড্রেন পরিষ্কার করুক, সবসময় নিজেদের গিয়ে ড্রেন পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আর ভারতের গোলাগুলির অনেক দাম, এই সমস্ত মানুষজনের উপরে এগুলোকে খরচা করার কোনো রকম মানে ইচ্ছে ভারতের নেই। যাদের মনের মধ্যে এই সমস্ত জিনিসপত্র আছে যে হয়তো ভারতই এটা করাচ্ছে, এটা ভুল ধারণা। ভারত এ সমস্ত করায় টরায় না, আরে বাবা ওখানকার লোকজনই তো দায়িত্ব নিয়ে নিয়েছে। এই জঞ্জাল সাফা করার দায়িত্ব তো সেখানকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনে নিয়ে নিয়েছে। তাহলে ভারতের কি প্রয়োজন? ভারতের সমস্ত প্রয়োজন নেই। যাই হোক, এটাই একটা শান্তির বিষয় যে 2025 সালে 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের হামলার সঙ্গে এই মালটা জড়িয়েছিল, এই মালটা ঠাঁই ঠাঁই হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, গল্প শেষ। এখানে গল্প শেষ নয়, আমি গল্প শেষ বললেও যে শেষ তা নয়, আরও আছে। সেগুলো ধীরে ধীরে খবর পাবেন, ধীরে ধীরে আমরা জানতে পারবো যে কিভাবে এদেরকেও কেউ না কেউ ঠাঁই ঠাঁই করছে। এই ঠাঁই ঠাঁইগুলো দেখতে কিন্তু ভালো লাগে। একটা রিপোর্ট এসছে 2025 সালে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তার, আমি কর্মকর্তাদের কথা বলছি, 2025 সালে যা রিপোর্ট তাতে দেখতে পাওয়া যাচ্ছে 1278 জন কর্মকর্তা, তাদেরকে কেউ না কেউ ঠাঁই ঠাঁই করেছে। ভাবুন, মানে ছোটোখাটো আমি কি বলবো সেনাবাহিনীর কর্মীদের কথা বলছি না, সেখানকার কার্নাল বলুন বা এই জাতীয় মানুষ যারা রয়েছে তাদের মানে ওই শেষ হয়ে গিয়েছে 1278 জন। কারা শেষ করেছে ভগবান জানে, কারা শেষ করেছে। মানে ওই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ যারা হঠাৎ করেই ঠাঁই ঠাঁই করে দেয় আর শেষ। এটা চলবে, এইভাবে মানুষের উপর অত্যাচার করা, এইভাবে সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো এত সহজে থামছে না, এটা কন্টিনিউ চলবে। বাংলাদেশেও দেখতে পাচ্ছেন একইভাবে পাকিস্তানেও চলছে, দুটো দেশই তো সমান, কাজেই এটাই চলবে। কি বলবেন আপনারা? এই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ ঠাঁই ঠাঁই করলো, শেষ হয়ে গেল, এটা আর একটু বাড়বে মনে হয় নাকি? বাংলাদেশে কি হতে পারে বলুন তো? বাংলাদেশেও মনে হয় একটু বাড়ছে। জানাবেন অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।